আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আর কিছুদিন পরে তোমাদের অ্যাডমিশন ফেজ শুরু হতে যাচ্ছে এবং এই সময়টা যেহেতু আমি পার করে এসেছি, আমার কিছু বন্ধু বান্ধবদের দেখেছি এবং আমার পরবর্তী কয়েক ব্যাচ যে স্টুডেন্ট ছিল তারা আসলে কি কি ভুল করছে এবং কোন কোন সমস্যা ফেস করছে সেগুলো নিয়ে অ্যাজ এ সিনিয়র আমার কিছু অ্যাডভাইস থাকবে যে এই ভুলগুলো তুমি করো না। দেখবা চান্স যদি কখনো আল্লাহ না করে মিস হয়, এর মধ্যে কোনো একটা কারণ এখান থেকে দেখবা আছে। তো আগে থেকে তোমার জানা যাচ্ছে যে কি ভুলগুলো করা যাবে না। প্রথমত আসো যে নতুন জায়গায় মানিয়ে নিতে না পারা। অনেকেই আমরা হচ্ছে অ্যাডমিশন টাইমে জায়গা শিফট করি, ঠিক আছে। দেখা যায় কেউ হয়তো তোমার বাসায় ছিলা, তুমি ধরো তোমার নিজের এলাকায় ছিলা, সেটা ছেড়ে অনেকে ঢাকায় শিফট করে। ধরো তুমি ফার্ম গেটে শিফট করলা, সেখানে তুমি বাসা নিবা, সেখানে খাবার নিয়ে সমস্যা হবে, তুমি যে খাবারটা খেতে সেটা মিলবে না। সবচেয়ে বড় সমস্যাটা হবে তোমাকে পড়তে বসতে বলার মতো কেউ থাকবে না। বাসায় হয়তো তুমি গেম খেলতেছো বা ফেসবুকে রিল লিখতেছো, বাবা মা তোমাকে বলতো যেসব বাদ দিয়ে পড়তে বস। সো তোমাকে পড়তে বলার জন্য এখন আসলে কেউ নাই, ইউর অন ইউর ওন। দেখা যায় অনেকে ঢাকায় আসে বা তার জায়গা চেঞ্জ করে নতুন জায়গায় খাওয়া দাওয়ার সমস্যা হয়, থাকা নিয়ে সমস্যা হয়, এগুলোর সাথে মানিয়ে নিতে নিতেই প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায়। সো অ্যাডমিশন টাইমের 1 সপ্তাহ বা একদিনও কিন্তু অনেক অনেক কিছু। সেকেন্ডলি আসো কোচিং এর পজিশন নিয়ে মাতামাতি করা। আমি যেখানে অফলাইন মডেল টেস্ট দিয়েছিলাম বা অফলাইন এক্সামগুলো দিয়েছিলাম, সেখানে আমি দেখছি যে কিছু স্টুডেন্টস ছিল এবং তারা একসাথে গ্রুপ করে বসতো। তো গ্রুপ করে বসে তারা নিজেদের মধ্যে দেখাদেখি করে অ্যান্সার করতো। তো প্রত্যেক পরীক্ষাতেই তারা মোটামুটি 90+ পেতো, ঠিক আছে, 92 95 বেশ ভালো নাম্বার পেতো সবাই একসাথে। তো এইটা না তাদেরকে একটা ফেক স্যাটিসফ্যাকশন দিত যে আচ্ছা আমি তো নাম্বার ভালো পাচ্ছি। হয়তো তোমার বাবা মা বা প্যারেন্টসদের কাছে এই ভালো নাম্বারটা যাচ্ছে, ঠিক আছে। তো ওই অ্যাডমিশন টাইমে খানিক সময়ের জন্য তোমার সেই জিনিসটা খুব ভালো লাগতে পারে, বাট সত্যি কথা হচ্ছে 92 95 মার্ক ফুললি তোমার না, ঠিক আছে। অ্যাডমিশনে বা মেইন যে ভর্তি পরীক্ষা, সেখানে দেখাদেখি করার কোনো স্কোপ নাই, একদমই স্কোপ নাই, নট এ সিঙ্গেল কোশ্চেন, ঠিক আছে। সো তুমি যদি এখন এরকম স্কিপ করে করে ভালো নাম্বার নিয়ে চলে যাও, তুমি আসলে তোমার যে পড়াটা হয় না সেটাও বুঝবা না, মেইন ডেতে গিয়ে সমস্যায় পড়বা। তো কোচিং এর পজিশন অবশ্যই ভালো রাখা দরকার, টপ 10 থাকা উচিত, বাট ইটস নট লাইক যে তোমার এভাবে দেখাদেখি করে আসতে হবে বা কোচিং এ টপ 10 অলওয়েজ মেডিকেল ভর্তি পরীক্ষা টপ 10, এরকম কিন্তু হয় না, ঠিক আছে। দেখা যায় অনেকে থাকে একটু দূরে, কোচিং পজিশন খুব ভালো ছিল না, বাট মেইন ডেতে সে ভালো করে ফেলছে, ঠিক আছে। সো এই নাম্বার নিয়ে খুব বেশি মাতামাতি দরকার নেই, খুব বেশি কম্পিটিশনের দরকার নেই যে অমুক তো 90 পেয়েছি, আমি কেন 80, আমি কেন 70। তোমার কম্পিটিশন তোমার নিজের সাথে। তুমি যদি এক মডেল টেস্টে তুমি যদি 75 পাও, তোমার টার্গেট থাকবে নেক্সট মডেল টেস্টে আমি যেন 80 ঘরে আসতে পারি। তুমি যদি 80 ঘরে আসতে পারো, তোমার টার্গেট থাকবে নেক্সট এক্সামে আমি যেন 85+ পেতে পারি। তোমার কম্পিটিশন অ্যাডমিশন টাইমে এন্টায়ারলি তোমার নিজের সাথে। তোমার সেই বন্ধু 90 পাইছে কি পাইছে এগুলো দেখে আবার অনেকে হতাশ হয়ে যায়, অনেকে টেনশন করে যাচ্ছে আমাকে দেবো না, চান্স হবে না, এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না, ঠিক আছে। তোমার কম্পিটিশন অলওয়েজ তোমার সাথে। 3 নম্বরে আসো, অযথা কঠিন প্রশ্ন নিয়ে বেশি সময় নষ্ট করা, কঠিন টপিক নিয়ে। তো মেডিকেল ভর্তি পরীক্ষায় সবসময় দেখবা যে কিছু কোয়েশ্চেন দেয় খুবই আনইউজুয়াল, খুবই কি বলে কঠিন। এখন তোমার কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে ভর্তি পরীক্ষায় তোমাকে কখনোই 100তে 100 লাগবে না। এবং তুমি জানো কি না, মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে এই পর্যন্ত কেউ 100তে 100 পায় নাই। হাইয়েস্ট মার্ক ছিল 94.25, সেটা পাইছিল আফসান ভাই 22-23 সালে। তো 94.25, কেউ কিন্তু 100 পায় নাই। তুমি মনে রাখবে তোমার 100 লাগবে না, তোমার লাগবে যে কোনো একটা সরকারি মেডিকেল একটা সিট, ঠিক না। তোমার এই 5,000 সিটের মধ্যে একটা সিট লাগবে আসলে। তো এই জন্য তোমার কিন্তু অলওয়েজ 100 পেতে হবে না। কিছু কোয়েশ্চেন বাই ডিফল্ট স্যাররা জানে যে ভাই এটা এই বাংলাদেশের কেউ পারবে না, বুঝছো, বাংলাদেশ কেন মানে কেউই পারবে না এই ভর্তি পরীক্ষা অংশ নেওয়া। সো স্টিল তারা কোয়েশ্চেনগুলো দেয়। এবার আমার সময় একটা প্রশ্ন ছিল যে কোনো এক ছত্রাক কত গ্রাম কার্বোহাইড্রেট তৈরি করে, খুবই আনইউজুয়াল কোয়েশ্চেন। কোনো ছত্রাক বা কোনো শৈবাল এরকম ছিল, এবং এটা ছিল আজিবুর স্যারের বই থেকে। খুবই একটা আনইউজুয়াল কোনো একটা খুবই একটা কঠিন প্রশ্ন, ঠিক আছে, আনইউজুয়াল একটা প্রশ্ন। এবং আমি মোটামুটি শিওর যে বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্টে হয়তো এটা পারে নাই। অলওয়েজ মনে রাখবা কঠিন প্রশ্ন না পারলে, এই কথাটা মাথায় এখনো ঢুকায় না, অ্যাডমিশনে চান্স মিস হয় না কখনো। কঠিন প্রশ্ন না পারলে চান্স মিস হয় না। চান্স মিস হয় কেন জানো? সহজ প্রশ্ন না পারার কারণে। কঠিন প্রশ্ন না পারলে কখনোই চান্স মিস হবে না। ধরো তুমি এমন প্রশ্ন পারতেছো না যেটা কেউই পারতেছে না, ধরো এমন কোনো প্রশ্ন তুমি মিস করলা যেটা কি কেউই পারতেছে না। সো এখানে আসলে কিন্তু তোমার কোনো লস নাই, কেউই পারে না, তুমি পারো না, তোমার পজিশন পিছিয়ে যাচ্ছে না। বাট এমন কোনো প্রশ্ন ধরো একদম সহজ, ধরো তোমাকে বলছে যে নিউট্রোফিলের কাজ কি, ফ্যাগোসাইটোসিস। এটা বাংলাদেশে যারা বায়োলজি পড়ছে এইচএসসি স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে নিউট্রোফিলের কাজ, ঠিক না, মনোসাইটের কাজ।
তো এই যে তুমি ধরো একটা সহজ প্রশ্ন পারলে না, তখন কি সবাই এটা পারবে, তোমার প্রতিষ্ঠান তখন পিছিয়ে যাবে। সো চান্স অলওয়েজ অ্যাডমিশনে মিস হয় সহজ প্রশ্ন না পারার কারণে, ঠিক আছে, বা এমন প্রশ্ন পারো নাই যেটা আসলে সবাই পারছে। সো অযথা মানে আননেসেসারি কোয়েশ্চেন নিয়ে, এমন না এই জন্য তুমি কোনো কঠিন টপিক পড়বাই না, এরকম না। তুমি কি করবা, আননেসেসারি কখনো আসে নাই বা খুবই বইয়ের একদম অনেক আননেসেসারি লাইন, ঠিক আছে, আননেসেসারি কোনো সংখ্যা যেটা আসলে কখনোই আসে নাই বা আসবে না, এরকম, বুঝছো। সো এই টাইপের টপিক নিয়ে কখনোই টাইম ওয়েস্ট করা যাবে না। যারা ইঞ্জিনিয়ারিং দিবে তাদেরও দেখবা কি কিছু ম্যাথ থাকে, ধরো আইআইটির ম্যাথ বা খুব বেশি কঠিন ম্যাথ, ঠিক আছে, অনেক কঠিন কোনো ম্যাথ যেটা কখনোই আসে নাই বইতে বা কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে নাই। তো এমন কঠিন কোশ্চেন অলওয়েজ প্রশ্ন থাকবে, কিন্তু এটা দেখবে যে ম্যাক্সিমামই পারবে না। ওই যে 85% সহজ প্রশ্ন অ্যাডমিশন কোশ্চেনে 85% থাকবে ইজি কোশ্চেন আর 15% থাকবে সহজ কোশ্চেন। তোমার চান্সটা মিস হবে আসলে 85% কোশ্চেন না পারার কারণে, এগুলোর মধ্যে থেকে। এই যে 15% কঠিন প্রশ্ন দিবে, এগুলো আসলে কেউ পারবে না, বুঝছো। সো অযথা এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই। এখন বলতে পারো ভাই আপনি কিভাবে বুঝবেন কোনটা কঠিন কোনটা সহজ? ক্লাস তো আসলে এই জন্যই, লাইক তুমি তো অ্যাডমিশন টাইমে 3 মাস ধরে এটাই অ্যানালাইসিস করবা যে আসলে প্রশ্ন আসে কি, প্রশ্ন আসলে কই কি হয়, কই থেকে হয়, কিভাবে বুঝবা? 4 নাম্বার পয়েন্ট, বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করা। তো যে কোনো ভর্তি পরীক্ষা, তুমি মেডিকেল দিবা, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখবা, ভার্সিটি দিবা, ভার্সিটির প্রশ্ন দেখবা, ইঞ্জিনিয়ারিং দিবা, বিগত বছরের প্রশ্ন দেখবা। তো দেখবা অলওয়েজ একটা প্যাটার্ন থাকে, ঠিক আছে, কোশ্চেন আগের বছর যেগুলো হয় মোরলেস সেম টাইপের কোশ্চেনে কিন্তু হয়। তো বিগত বছরের প্রশ্ন দেখতে হবে যে প্রশ্ন কই থেকে আসে। তুমি তো বায়োলজি দেখো, তুমি দেখবে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, উদাহরণ থেকে প্রশ্ন আসে, টাইপ থেকে প্রশ্ন আসে, ঠিক না? আবার একটা জিনিস খেয়াল করবা, যেখানে দেখবো 3টা করে অপশন, ওইখান থেকে দেখবো প্রশ্ন আর বেশি আসে। কিভাবে? কারণ এখানে এমসিকিউ বানানো সহজ, ঠিক আছে, 4 নাম্বার অপশন ধরে দিয়ে দেবে আরেকটা অপশন বানানো সহজ। তো তুমি আসলে দেখলেই বুঝতে পারবা যে ভর্তি পরীক্ষার প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসে। তো এই অ্যানালাইসিসটা করা দরকার। অনেকে এটা করে না, তারা র্যান্ডমলি অনেক র্যান্ডম জিনিসপত্র পড়ে, তারপরে গিয়ে মেইন এক্সামে গিয়ে সমস্যায় পড়ে, ঠিক আছে। সো তুমি কি করতে হবে, তোমার দেখতে হবে প্রশ্ন আসলে কোন টপিক থেকে আসে, এটা আগে থেকে ফেলবা। নাম্বার 5, পরীক্ষা কম দেওয়া। অনেকে থাকে যে সারা জীবন জাস্ট পড়েই যাচ্ছে, কিন্তু সে মডেল টেস্ট দেয় না, টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। পরীক্ষায় যদি তুমি না দাও, মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার 100 এমসিকিউর জন্য 60 মিনিট সময়, প্রতি এমসিকিউ 36 সেকেন্ডস। তো টাইমের একটা বেশ ভালো সমস্যায় পড়ে যায়, ঠিক না? টাইমটা কিন্তু ইম্পর্টেন্ট। সো পরীক্ষা কম দিতে সে আসলে কি হয়, এই টাইম ম্যানেজমেন্টটা করতে পারে না মেইন ডেতে গিয়ে। তোমার বেশি বেশি কি করতে হবে, তাহলে মডেল টেস্ট দিতে হবে। পরীক্ষা দিয়ে তোমার কাজটা কি হবে? অনেকে থাকে পরীক্ষা দিছে 85 পাইছি, শেষ, সে আর কিছু করে না। তুমি ধরো পরীক্ষা দিয়ে তুমি পাইছো 80, তুমি দেখবা যে বাকি 20টা প্রশ্ন তুমি যে ভুল করছো বা 20টা প্রশ্ন তুমি যে পারো না, স্কিপ করছো, এগুলো আসলে কি করছো? তোমার ভুলটা কি ছিল, এগুলো অ্যান্সার কি ছিল? তুমি আসলে কোন টপিকের প্রশ্নগুলো পারো নাই? ধরো তোমার কৌশলের গঠন তুমি পড়তেছো, তুমি ধরো একটা ভুল করলা, কোথায় ভুল করলা? ধরো রেপ্লিকন, ঠিক আছে, মিউটন। সো ওই টপিক, জিনের টপিকটা তুমি পড়ো নাই, জিন গঠনের আদি কোষে জিন গঠনের একক কি কি ছিল ওগুলো পড়ো নাই, বা ধরো তুমি ট্রান্সলেশন থেকে কোনো ভুলটা করছো। তার মানে তোমার টপিকটা বের করতে হবে, তুমি আসলে কোন টপিকের পড়াটা ঠিক মতো হয় নাই। আমাদের মডেল টেস্টে আমি আসলে দেখছি মানে আমাদের উদ্দেশ্য চেঞ্জ হয়ে যায়। আমরা মডেল টেস্ট দিয়ে একে অপরের সাথে মারামারি করার জন্য, যে আমার অমুক বন্ধু 90 পাইছে, তমক বন্ধু 80 পাইছে, তমক বন্ধু 72 পাইছে। এই কম্পিটিশনে যাবা না, তুমি তোমার নিজের সাথে কম্পিটিশন করবা। তুমি দেখবা তুমি কি ভুল করছো আসলে পরীক্ষায়, মডেল টেস্টে ভুলগুলো করছো, সেই টপিকটা তুমি আবার পড়ে ফেলবা, ঠিক আছে। তোমার কাজ কি, মডেল টেস্টের কাজ কি? আমাদের পরীক্ষাতে 2টা কাজ, একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, একটা হচ্ছে তোমার লুপ হোল বের করা, যে কোন টপিক থেকে প্রশ্ন আসলে আমি আসলে ভুলটা করি। তো তোমার মডেল টেস্টের পরে যে কোনো মডেল টেস্ট, ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, তুমি যে এক্সামে দাও না কেন, তোমার কাজ হবে কি, এই এক্সামের তোমার ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া, যাতে এই ভুলটা রিপিট না হয়, বারবার যাতে সেম টপিক থেকে ভুল না হয়। সো এই 6টা পয়েন্ট তুমি যদি শুরু থেকে একদম মাথায় রেখে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো, ইনশাল্লাহ খুব ভালো একটা অ্যাডমিশন প্রিপারেশন হবে। এবং তুমি দেখবা, তুমি ক্লাস শুরু করো, অ্যাডমিশন শুরু করো, দেখবা যে ম্যাক্সিমাম টাইমেরই এগুলোর মধ্যে থেকে ভুলগুলো আমরা করে ফেলি। অ্যান্ড কয়েকটা কথা, যেমন অনলাইন নাকি অফলাইন, বা ধরো হচ্ছে তোমার ঢাকায় আসবা কি আসবা না, শিফট করবা কি করবা না, এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলবো। এই ভিডিওতে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সামনের দিনে জার্নির জন্য সবার জন্য শুভকামনা।